নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশ্বজিৎ। আগামীকাল অর্থাৎ 26 তারিখ বহু প্রতীক্ষিত ডিএ মামলার শুনানি হতে যাচ্ছে। লাস্ট সাবমিশনে সরকারি পক্ষের আইনজীবী ডিএ কে নন ভেরিয়েবল অ্যালায়েন্স প্রমাণ করার চেষ্টা করেছেন। রিজয়েন্ডার নোট দাখিল করে আইনজীবী কপিল সিব্বল আরও 14 থেকে 15 মিনিট সময় চেয়েছেন। অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে তিনি আবারও কিছু বলার চেষ্টা করবেন বলে মনে হয়। তারপর ঠিক এইখান থেকেই শুরু হবে কর্মচারী পক্ষের আইনজীবীদের সওয়াল জবাব। তাদেরকে প্রমাণ করতে হবে ডিএ নন ভেরিয়েবল অ্যালায়েন্স নয়, অর্থাৎ ডিএ স্থির নয়, ডিএ সদা সর্বদা পরিবর্তনশীল, অর্থাৎ ভেরিয়েবল অ্যালায়েন্স। আমরা যারা সরকারি কর্মচারী, ডিএ মামলা নিয়ে আমাদের মনে নানা প্রশ্ন জাগে। সে বিষয়গুলিকে নিয়েই কি আইনজীবীরা কোর্টে তুলে ধরেন? এই জিজ্ঞাসাকে নিরসনের জন্যই মামলার আইনি দিক এবং আগামীকাল শুনানির বিষয় কি হতে যাচ্ছে সে বিষয়ে মাননীয় আইনজীবী ফিরদৌস সাইমের কাছে অনেকগুলি প্রশ্ন রাখি। আগামীকাল মামলার শুনানির বিষয় নিয়ে তিনি কি ইঙ্গিত দিলেন, চলুন একবার আমরা সকলে শুনে নিই। ফিরদৌস স্যার নমস্কার। নমস্কার, বলুন। আমি বিশ্বজিৎ বিশ্বাস বলছি। আমি নিজে একজন সরকারি কর্মচারী। আপনি তো ডিএ মামলাটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত স্যাট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছেন। তো ডিএ মামলা সম্পর্কিত যে কোনো তথ্য আপনার থেকে ভালো আর কেউ জানবে না। এবার অনেকেই আপনাদের কাছে যাচ্ছে কেস স্ট্যাটাস, ডিএ পাবো কি পাবো না এইসব জানতে চাইছে। আমরা যেহেতু সরকারি কর্মচারী, আমরা জানি সুপ্রিম কোর্টের লজিক ছাড়া তো কিছু পাওয়া যাবে না। সেই জন্য টেকনিক্যাল জায়গার দুই একটা প্রশ্ন আপনার কাছে জিজ্ঞাসা করতে চাইছি। লাস্ট শুনানিতে সুপ্রিম কোর্টের আইনজীবী মাননীয় শ্যাম দিওয়ান উনি বললেন যে ডিএ ভেরিয়েবল নয়, এটি স্ট্যাটিক অর্থাৎ স্থির রাশি। ঠিক একইভাবে আমাদের যেমন এইচআর এ স্থির রাশি, এম এ স্থির রাশি। তর্কের খাতিরে আমরা যদি ধরেও নিই যে ডিএ স্থির রাশি, তাহলে এইচআর এ এবং এম এ যেমন রোপা 9-এ তার নির্দিষ্ট পার্সেন্টেজ উল্লেখ আছে। যেমন এইচআর এ 15% উল্লেখ আছে, এম এ তে 3% উল্লেখ আছে। 300 টাকা। হ্যাঁ, 300 টাকা। তাহলে সেক্ষেত্রে ওনার কথা যদি ঠিকও হয়, তাহলে ডি এর ক্ষেত্রে কোনো পার্সেন্টেজ উল্লেখ নেই কেন? তার কারণ ডিএ হচ্ছে, উনি অ্যাকচুয়ালি উল্টোটা বুঝেছেন। ডিএ হচ্ছে যতগুলো অ্যালায়েন্স অর্থাৎ ভাতা আছে তার মধ্যে একমাত্র ভেরিয়েবল কম্পোনেন্ট। আপনি ভাতা যদি বলেন, ওনারাই ওনাদের যে রিজয়েন্ডার নোট তাতেই লিখেছেন 4 রকম ভাতা আছে। আপনি যদি রোপারুল 2009 অর্থাৎ 1690F 2009 রোপারুল যেদিন প্রকাশ হলো সেই দিনই আরো দুটো নোটিফিকেশন হয়েছিল। একটা ক্লারিফিকেটরি নোটিফিকেশন, আর একটা হলো নোটিফিকেশন যেটা আপ টু 16% পর্যন্ত দিয়ে দেওয়ার কথা বলা ছিল। 1690F এ যেটা রোপারুল 2009 সেখানে বলা আছে ডিএ দিতে হবে এআইসিপিআই অনুযায়ী। 1691F সেটা হচ্ছে ক্লারিফিকেটরি মেমো। সেখানে ক্লারিফিকেশনটা এই বলেই বলছে যে রোপারুল 2009 সেটা কিন্তু মূলত পে কমিশনের যে 5th পে কমিশনের রেকমেন্ডেশন সেটাকে অ্যাকসেপ্ট করে গভর্নমেন্টের কাছে সেখানে এইচআর এ ঘোষণা করা হলো 15%, সেখানে এম এ ঘোষণা করা হলো 300 টাকা, এনপিএ কিছু ডক্টরদের জন্য 30%, কিছু ডক্টরদের জন্য 25%, যেমন মেডিকেল এডুকেশন সার্ভিসে যারা আছেন তারা 30% এনপিপি পাই, মানে নন প্র্যাকটিসিং অ্যালায়েন্স যেটাকে বলা হয়। এই নন প্র্যাকটিসিং অ্যালায়েন্স মূলত চিকিৎসকরাই পান বা আরো কিছু খুব স্বল্প সংখ্যক কর্মচারী পান। এই নন প্র্যাকটিসিং অ্যালায়েন্স যে অ্যালায়েন্সটা সেটাও কিন্তু পার্সেন্টেজ আকারে বলা আছে। তাহলে অর্থাৎ নন প্র্যাকটিসিং অ্যালায়েন্স সেটা ফিক্স, এইচআর এ সেটা ফিক্স, এম এ সেটা ফিক্স, একমাত্র ভেরিয়েবল কম্পোনেন্ট হচ্ছে ডিএ। যেটা বলা নেই, পার্সেন্টেজ বলা নেই, সেটা বলা আছে কি যে ডিএ দিতে হবে এআইসিপিআই অনুযায়ী। আর এআইসিপিআইটা কি? অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, যেটা মূলত লেবার ব্যুরো প্রতি মাসে এই ডাটাটি বের করেন। ফলে সেটির পরিবর্তনশীল, প্রতি মাসে পরিবর্তন হয়। এখন ফিফথ পে কমিশনের যে রেকমেন্ডেশন, সেই ফিফথ পে কমিশনের রেকমেন্ডেশন হচ্ছে কেন্দ্রীয় সরকারের একই লাইনকে ফলো করে বছরে 2বার দিয়ে দেওয়া হয়। কেন? তার কারণ প্রতি মাসে এআইসিপিআই ডাটা বেরোচ্ছে, তাহলে প্রতি মাসে যদি আপনি দিয়ে দেন তাহলে তো প্রতি মাসে সমস্ত কর্মচারীদের জন্য অর্থাৎ 9 লক্ষ কর্মচারীদের জন্য প্রতি মাসে বেতনের হিসাব করতে হবে। তাহলে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ইনকনভিনিয়েন্সি তৈরি করবে। সেই জন্য 6 মাসের গড় করে 6 মাসের দিয়ে দেওয়া হয়।
বছরে দুবার দিয়ে দেওয়া হয়, ছমাসের শেষে বছরে দুবার দিয়ে দেওয়া হয়। এটা ফলো করে আসা হচ্ছে অনেকদিন আগে থেকে। তাহলে এবার এই যে ডিএই হচ্ছে একমাত্র ভেরিয়েবল কম্পোনেন্ট যেটা এআইসিপিআই এর সঙ্গে তুলনা করে দিতে হয়। এবার সেটা এআইসিপিআই 1982 কে বেস ইয়ার ধরে 536 থেকে যত বাড়বে সেই অনুযায়ী দিয়ে বাড়বে। একদম এই হচ্ছে সিম্পল হিসাব। তাহলে এই যে সিম্পল হিসাবের ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন কি হবে? আমি সেটাই প্রথম মহামান্য বিচারপতি দেবাশিস করগুপ্তর ঘরে যখন মামলা চলছিল, আমি ওই ক্যালকুলেশন করে মহামান্য বিচারপতিকে দেখিয়েছিলাম যে এই হচ্ছে তার ক্যালকুলেশন। ওই যে ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে 536 উইদিন ব্র্যাকেট 1982 এই কথার মানে কি, এর ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন কি, সেটা দেখিয়েছিলাম। এবং সেই সময় বিচারপতি স্যাটিসফাইড হয়েছিলেন। তিনি দিয়ে যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী দিতে হয়, দিয়ে যে এনফোর্সেবল রাইট, লিগালি এনফোর্সেবল রাইট, কারণ লোপার রুল 2009 এটা ফ্রেম আন্ডার আর্টিকেল 309, তাহলে এনফোর্সেবল রাইট সেটা সেই সময় বিচারপতি বলেন। এবং পরবর্তীতে মামলা রিমান্ডেড ব্যাক হয়। স্যাট আবার বলেন যে প্রিন্সিপাল বা রুল ফলো সেটাকে তৈরি করতে এবং তার সেই মোতাবেক টাকা দিয়ে দিতে। এবার সেটার এগেনস্টে আবার হাইকোর্টে এলেন, হাইকোর্টে হারলেন, রিভিউ করলেন, রিভিউতে হারলেন, সেটার এগেনস্টে এসএলপি করলেন। প্রথমে 25% এরিয়ার দিয়ে দিতে বললো, তারপর সেটা দিলেন না, আমরা কন্টেম্প ফাইল করলাম, তারপরে মূল মামলা শুনানি হচ্ছে। দেখলেন পরপর বেশ কয়েকদিন শুনানি হলো। হ্যাঁ, দেখুন ডিএ যে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে এটা পরিষ্কার রোপা রুল থেকে। হ্যাঁ, এই রোপা রুল ফ্রেম করা হয়েছে আন্ডার আর্টিকেল 309, ফলে সেটা লিগালি এনফোর্সেবল রাইট। একদম একদম এই যে ফিফথ পে কমিশনের যে রেকমেন্ডেশন সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েই দিয়ে দিতে হবে টাইম টু টাইম। দেখবেন ওই যে ক্লারিফিকেটরি মেমোতে সেটা প্যারা 10-এ টাইম টু টাইম শব্দ বন্ধ লেখা আছে। এই টাইম টু টাইমের ইন্টারপ্রিটেশন কি হবে? টাইম টু টাইমের ইন্টারপ্রিটেশন হবে, দেখবেন ওই ক্লারিফিকেটরি মেমো অর্থাৎ 16991F এর দেখবেন 2 নম্বর প্যারার উপরে দেখবেন লেখা আছে ফিফথ পে কমিশনের রেকমেন্ডেশন কে অ্যাকসেপ্ট করে নিয়ে ওই স্যালারির বিভিন্ন কম্পোনেন্ট গুলোকে ফিক্সড করা হয়েছে। এইচআরএ, এমএ, অ্যাজ ওয়েল এজ ডিএও, অ্যাজ ওয়েল এজ নন প্র্যাকটিসিং অ্যালায়েন্সও। একদম 4 রকম অ্যালায়েন্সেস আছে। 4 রকম অ্যালায়েন্সের মধ্যে একমাত্র 3 রকম অ্যালায়েন্স ফিক্সড, একমাত্র অ্যালায়েন্স হচ্ছে ডিএ যেটা ভ্যারিয়েবল। সেই জন্য সেটা ফিক্সড। স্যালারির অন্যান্য সমস্ত কম্পোনেন্ট ফিক্সড। হ্যাঁ, বেসিক পে ফিক্সড, তাহলে গ্রেড পে ফিক্সড, হ্যাঁ এমএ ফিক্সড, এইচআরএ ফিক্সড। ওনলি কম্পোনেন্ট অ্যামংস দ্য স্যালারি একমাত্র ডিএ যেটা ভ্যারিয়েবল। কেন ভ্যারিয়েবল? এটা কেন ভ্যারিয়েবল করতে হবে? তার কারণ এটা যদি ভ্যারিয়েবল না হয় তাহলে অ্যাকচুয়ালি একজন কর্মচারীর স্যালারি ইরোডেড হয়, অর্থাৎ কমে যায়। এবং বাম সরকারের আমলে 1998 সালের রোপা রুল, 2009 সালের রোপা রুল, এবং সবগুলোতে এই ডিএর প্রভিশন রয়েছে। একমাত্র এই 2019 সালের রোপা রুলসে দেখবেন ওই যে অংশের ইন্টারপ্রিটেশন করে আমরা বলছি যে ডিএ এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, একমাত্র রোপা রুল 2019-এ তার কোনো প্রভিশন রাখেনি। এরা ভেবেছেন না রেহেগি বাঁশ না বাজেগি বাঁশুরি, অতএব আমরা এটা একেবারে রাখবো না, তাহলে হয়তো আমাদের ডিএ দিতে হবে না। কিন্তু এই রোপা রুল 2009 নিয়ে মামলা হয়েছে, ডিএ তো আপনাদের দিতেই হবে। এটা রোপা রুল 2009 এর ইন্টারপ্রিটেশন, আপনারা ভুল করছেন। এই প্রশ্নের উত্তরটা আমি পেলাম, আমার দর্শকও জানবে। এবার আমরা শুধু এই ভ্যারিয়েবল জায়গাটি নিয়ে একটু ইন্টারেস্ট ফিল করছি এই কারণে। দেখুন মূলত আমি দুটো কথা বলি। দেখুন মূলত দুটো বিষয় নিয়ে আর্গুমেন্ট রয়েছে। এক রেট, দ্বিতীয় হচ্ছে ডেট। ডিএ যে এনফোর্সেবল রাইট এই নিয়ে আর ওদের চ্যালেঞ্জের কোনো জায়গা নেই। তার কারণ হচ্ছে ডিএ এনফোর্সেবল রাইট এটা কলকাতা হাইকোর্ট যখন ফার্স্ট লট লিটিগেশনে বলে দিয়েছিল তখন সেটাকে চ্যালেঞ্জ করেনি। তাহলে সেটা মানে প্রথমে মহামান্য বিচারপতি দেবাশিস করগুপ্ত বলার পরে সেটা নিয়ে রিভিউ করলো, তারপরে কিন্তু সেটাকে চ্যালেঞ্জ করে তারা ওই রাইটকে অ্যাকসেপ্ট করে নিয়ে তারা কিন্তু সেটে গেছে রাজ্য সরকার। কিন্তু চ্যালেঞ্জ করে এসএলপি করেনি। তো বলছে ডিএ না, ডিএ এনফোর্সেবল রাইট নয়। ডিএ এনফোর্সেবল রাইট, ওই নিয়ে আর ডিবেটের কোনো জায়গা নেই, ওই নিয়ে হিয়ারিং এর আর কোনো জায়গা নেই। তার কারণ সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছে, তখন চ্যালেঞ্জ করেনি, সেটা এসএলপি করে চ্যালেঞ্জ করেনি, ওটা ফাইনালিটি অ্যাটেন্ড করেছে। ওই নিয়ে আর নতুন করে আর্গুমেন্টের জায়গা নেই। কিন্তু নতুন আর্গুমেন্টের জায়গা কোথায়? একটা হচ্ছে রেট, দ্বিতীয় হচ্ছে ডেট, অর্থাৎ কি হারে দেওয়া হবে আর কখন দেওয়া হবে। রেটে এবং ডেটে, রেট এবং ডেট নিয়ে হিয়ারিং হবে। রেটেও একেবারে পরিষ্কার বলা আছে
যে ডিএ দিতে হবে এআইসিপিআই অনুযায়ী, আর ডেটের ক্ষেত্রে বলা আছে টাইম টু টাইম। এই টাইম টু টাইমের ইন্টারপ্রিটেশন হচ্ছে বছরে বছরে দুবার। দুবার। আর যদি সেটা যদি ওরা না মানে তাহলে সেটা ওদের জন্য আরো ভয়ঙ্কর। ভয়ঙ্কর হবে। তার কারণ হচ্ছে সেই ক্ষেত্রে প্রতি মাসে হিসাব করতে হবে। যদি আমি রোপারুল 2009টাকে শুধু রেখে দিই তাহলে প্রতি মাসে ডিএ দিতে হবে, প্রতি মাসের হিসাব করে ডিএ দিতে হবে। দিতে হবে। সেটা ওদের জন্য এরিয়ারের পরিমাণ আরো বাড়বে। অতএব দেখুন, বোকারা বোকামি করবে, আমি জানি না কতটা বোকামি কতদিন রাখবে, কিন্তু দিয়ে এআইসিপিআই অনুযায়ী দিতে হবে। যদি ওরা বলেন না আমি বছরে দুবার দেবো না, তাহলে প্রতি মাসে দিতে হবে। তার কারণ প্রতি মাসে এআইসিপিআই ডাটা রিলিজ হয়। অতএব ডিএ অ্যাকচুয়ালি ওই যদি রোপারুল 2009 ধরি তাহলে ডিএ দিতেই হবে। এআইসিপিআই অনুযায়ী দিতে হবে, দিতে হবে। ও সেটা প্রতি মাসে দিতে হবে। স্যার, আমরা যে ষষ্ঠ বেতন কমিশন পেয়েছি, সেই বেতন কমিশনের পঞ্চম বেতন কমিশনের বেসিক এবং তার সঙ্গে 125% ডিএ মার্চ করে আমরা ষষ্ঠ বেতন কমিশনের বেসিকটা পেলাম। তাহলে ডিএ যদি আমার স্ট্যাটিক হয় তাহলে 1 থেকে 125 হেঁটে হেঁটে ডিএটা কি করে গেল? দেখুন সেটা আপনি বোঝেন, দেখুন সেটা আপনি বোঝেন, সেটা আমি বুঝছি, সেটা অন্য কেউ বুঝছে। গ্রাম বাংলার একটা কথা খুব প্রচলিত আছে এবং বেশ কিছু বয়স্ক মানুষরা প্রায়শই বলেন আর কি, হ্যাঁ, যে 3 আর 2 5 হয়, এটা আমাকে বোঝাতে পারলে আমি আমার সমস্ত সম্পদ দিয়ে দেবো। তো যিনি বলেছেন, এক বড় দাদু বলছেন, তার নাতি নাতনি তার বাড়ির সবাই লোক কান্না কাটি শুরু করে দিয়েছেন। তো বলেছে, আরে তুমি যদি বলো তো যে কেউ এসে তোমাকে বুঝিয়ে দেবে। আরে পাগল, আমি কি বুঝবো নাকি? আমি বুঝলেই তো লোকে বোঝাবে, তো বুঝবে না। হ্যাঁ, ওরা বুঝবে না 3 আর 2 5 হয়। একদম একদম এরকম। 3 আর 2 ওরা বলে যাবে যে 3 আর 2 5 হয় না, 3 আর 2 1 হয়। হ্যাঁ, মায়ের এরকম। যোগ করে, এটা যোগ করে বলবো, আমরা যোগ করবো না, 3 থেকে 2 বিয়োগ করবো। এরকম হ্যাঁ, মানে দেখুন এরকম গল্প আমারও মনে পড়ছে, কিন্তু গল্প বললে সময় নষ্ট হয়ে যাবে। যাই হোক, আপনার দেখুন সময়ের অনেক দাম। আমি আমি দেখুন আমি একটা কথাই বলি, এই যে এত 6বার যেটা ডিএ মামলাটি 6বার যেটা, 6বার তো আর মহামান্য বিচারপতিরা তার ভুল করতে প্রতিটি পারে না। বিষয় দেখেছেন। 6বার ধরে তার মহামান্য বিচারপতিরা ভুল করেছেন এটা বলা যায় না। না 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 না। 6বার একবার জেতা ভুল হতে পারে। মামলা, ফলে 6বার জেতা মামলা, যে মামলা, সেই মামলায় খুব স্বাভাবিকভাবে, এবং 6বার কেন বলছি, আপনি সেটাকে 6.5বার ধরতে পারেন। মানে একদম। সুপ্রিম কোর্ট 25% এরিয়ার দিয়ে দিতে, যদি প্রাইমা ফেসি কেস না মেড আউট হয়, কখনোই কোনো বিচারালয় কখনোই ইন্ট্রিম অর্ডার দেন না। প্রাইমা ফেসি কেস মেড আউট হয়েছে, বিচারপতিরা বুঝতে পারছেন যে এখানে দিয়ে দিতে হবে, এবং কর্মচারীদের ন্যায্য হকের পাওনা এইভাবে কেউ মেরে দিতে পারেন না। পারে না। চেষ্টা করছেন আর একটু ডেফার করার। রিয়ারের পরিমাণ বাড়ছে, বাড়ছে ইন্টারেস্টের বাড়ছে। পরিমাণ বাড়ছে। একদম একদম। তো এই প্রসঙ্গে আমার প্রশ্ন, যে আপনারা তো একদম সব সব আইনি দিক দিয়ে কেসটা লড়ছেন, কিন্তু আমরা যেহেতু বাইরে থাকি, এর সঙ্গে যুক্ত না, আমাদের মনে অনেক প্রশ্ন জাগে যে এই প্রশ্ন নিয়ে কি লড়াইটা চলছে। আহ, উম, রাজ্য সরকারের পক্ষ থেকে একটা কথা প্রায় বলা হচ্ছে যে রাজ্যের ভাড়ে কোনো টাকা নেই দিয়ে দিয়ে দেওয়ার মতো, কিন্তু আমি ইদানিংকালে মলয় মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বললাম, উনি একটা ভয়ঙ্কর তথ্য দিলেন। বললেন যে আমরা 5 বছরের একটা হিসাব করেছিলাম, সেখানে বেতন ভাতা খাতে খাতে যে টাকা বরাদ্দ হয় তার থেকে টাকা আত্মসাৎ করেছে প্রায় 13,000 কোটি টাকা। তার থেকেও বেশি। এবার মলয়বাবুকে জিজ্ঞাসা করবেন এনজিও গুলোকে কত টাকা দিয়েছে, এবং সব থেকে বড় কথা, ছেড়ে দিন সবকিছু, ধরুন স্ট্যাটুটরি অব্লিগেশন বলে তো কিছু বস্তু হয়, আমরা দেখিয়েছি, আমরা একেবারে স্পেসিফিক, দেখবেন বিকাশবাবু যখন আর্গুমেন্ট করেন, আমরা একটাই জাজমেন্ট সাইটেড করেছি, যে ফাইন্যান্সিয়াল কনস্ট্রেন্ট কখনোই গ্রাউন্ড হতে পারে না একটি ক্লেমকে রিফিউজ করার ক্ষেত্রে। স্যার, আমার পরে যে আলোচনার জায়গায় যেতে চাইছি, যদিও আমরা পঞ্চম বেতন কমিশন নিয়েই লড়ছি, কিন্তু আমি গভর্নমেন্টের টেন্ডেন্সিটা কি এটা যদি আমরা প্রকাশ করতে চাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি আগের বেতন কমিশনে আমার 35 থেকে 37% ডিএ বাকি, যা নিয়ে আমার সুপ্রিম কোর্ট হচ্ছে। ষষ্ঠ পে কমিশনে অলরেডি এতদিন আমাদের 37-38% বাকি হয়ে গেছে। তার মানে পঞ্চম কমিশনে যে বেতন সেটা দেননি এরিয়ার, আমি ছেড়েই দিলাম। তাহলে ষষ্ঠ বেতন কমিশনে বাকি হলো কি করে? তার মানে এখান থেকে তো এটাই প্রমাণিত হচ্ছে সরকারের টেন্ডেন্সি হচ্ছে ডিএটা না দেয়া। একদমই, দেখুন সরকার চান না দিয়ে দিতে, সরকার চান না নতুন নিয়োগ করতে, সরকার চাই শুধুমাত্র যে যেন তেন প্রকারে, বিশেষ করে সরকারে যারা আছেন, যেন তেন প্রকারে না বিষয়টিকে আত্মসাৎ করবো, টাকাকে আত্মসাৎ করব, আর জনগণকে কনফিউজ করে রেখে দেবো। স্যার, আমরা তো লাইভ স্ট্রিমিং দেখছি সুপ্রিম কোর্টের। আমরা দেখলাম একদম শুনানির অন্তিম পর্যায়ে সরকারি পক্ষের উকিল তিনি একটা নতুন সাবমিশন দিলেন, এই ডিএ ভেরিয়েবল কি ভেরিয়েবল না, এইখানে নিয়ে গেলেন। তার মানে
এতদিন ধরে যে আলোচনা হচ্ছিল যে ডিএ লিগালি এনফোর্সেবল রাইট, সেই জায়গায় কি তারা মনে করছে যে আমরা অলরেডি পরাজিত হয়ে গেছি, ফলে এই জায়গায় থেকে আর লাভ নেই, আমরা ডিএটাকে একটু ঘেটে দিই, ভেরিয়েবল কি স্ট্যাটিক এই জায়গাতে নিয়ে যায় আলোচনাটা? দেখুন, তারা তো সবসময় চেষ্টা করবেন যে বেসিক্যালি বিষয়টিকে গুলিয়ে দেওয়ার, এবং সেটাই চেষ্টা করছেন। এই করে বেসিক্যালি দীর্ঘদিন ধরে বিষয়টিকে প্রলং করার চেষ্টা করেছেন, কিন্তু আলটিমেট হেরেছেন, ছবার হেরেছেন। এবং ছবার হারার পরেও যদি কেউ মনে করেন আবার আর একটু প্রলং করবো, তাহলে এই এই যে যখন প্রথমবার মামলা চলছিল তখন দিয়ে দিলে কম এরিয়ার দিতে হতো। হ্যাঁ হ্যাঁ, যে টাকাটা বেতন খাত থেকে বাঁচিয়ে নিয়েছে সেই টাকার মধ্যেই কিন্তু তখন ডিএটা দেয়া হয়ে যেত। এটা বেসিক্যালি যত তাড়াতাড়ি বুঝবেন ততই মঙ্গল। মঙ্গল। দুর্ভাগ্য তিনি বুঝতে পারছেন না, অঙ্কটা ঠিক করে করতে পারছেন না, বিষয়টি ঠিক মতো বুঝতে পারছেন না বা চাইছেন না, চাইছেন ভাবছেন না। যে যেন তেন প্রকারেণ হয়তো ভোট পার করে দিতে পারবো, বা কিন্তু পারবেন না। 40,000 কোটি টাকা দিয়ে দিতে হবে, ওর থেকে 5-7 হাজার কোটি টাকা উকিল ধরে যদি আমার 35,000 কোটি টাকা বাঁচিয়ে নেওয়া যায়। তো সেটা আমি কিছু বলবো না এই নিয়ে। তো যাই হোক, স্যার আমি আর একটা কথা বলতে চাইছি। ইউটিউবে একটা ভিডিও প্রায় ঘুরছে, আমরা বুঝতে পারছি না, যে কপিল সিব্বল রিজয়েন্ডার নোটিশ জমা দিয়েছেন। আমাদের কাছে কিছু নতুন হলে ভয় লাগে, তো এই না না, রিজয়েন্ডার রিজয়েন্ডার নোটিশটা সেটা কি? প্রথম থেকে রিজয়েন্ডার নোটিশ না, রিজয়েন্ডার নোট। রিজয়েন্ডার নোট যেটা দেখে সেই সময় সরকারি আইনজীবী ছিলেন, যিনি ছিলেন সরকার পক্ষের আইনজীবী সায়ন দেওয়ান, যেটা থেকে মূলত পড়ছিলেন সেটি রিজয়েন্ডার নোট। ফলে সেটি নতুন কিছু নয়। ওটা থেকেই ওই যে পয়েন্ট গুলো বলছিলেন ওটাতেই লেখা আছে। ও তিনি স্যার, আর একটা সবকিছুই জিনিস বলেছেন। আমরা সুপ্রিম কোর্টের শুনানি কালে দেখেছি, আমাদের খুবই ভালো লেগেছে, এটা আপনার সঙ্গে শেয়ার করি। আর্গুমেন্ট করার সময় গোপাল সুব্রমণিয়াম যখন বলছিলেন যে দিল্লি এবং চেন্নাইয়ে যারা কর্মরত তারা কেন্দ্রীয় হারে ডিএ পাচ্ছে, তখন মাননীয় বিচারক জিজ্ঞাসা করেছিলেন যে আপনার কাছে কি এ বিষয়ে কোনো সরকারি নোটিশ আছে? তখন কিন্তু উনি একটু ঘাবড়ে গেছিলেন, মানে ইতস্তত বোধ করছিলেন, যেহেতু উনি এরকম একটা নোটিশ আছে কিনা উনি হয়তো জানতেন না। সঙ্গে সঙ্গে হ্যাঁ, সেটা তো হতেই পারে। পেছন থেকে যে আপনি এগিয়ে দিলেন, হ্যাঁ, তো এর থেকে এটা দেখে আমাদের খুব ভালো লাগলো যে না না প্রত্যেকটা। না, আমি তাছাড়াও দেখুন, এটা আমার কাজ, এবং এছাড়াও বিভিন্ন যে জিজ্ঞাসা করেছেন যে এআইসিটিআই ডাটাটার সোর্স কি, মানে এর লিগাল ব্যাকআপ কি, মিনিমাম ওয়েজেসের একটা লিগাল ব্যাকআপ আছে। আমি বলি যেগুলো যেগুলো যা প্রয়োজন আমি সমস্ত কাউন্সিলকে, যারাই কাউন্সিল থাকেন, যারাই আইনজীবী, আমার সহবন্ধু আইনজীবী থাকেন, কারণ আমরা একসঙ্গে লড়ছি একদম বলে আমি একদম, মনে করি। হারলে আমি মনে প্রত্যেকেই করি হারতে হবে। লড়াইটা হচ্ছে কর্মচারীদের, আমার সঙ্গে লড়াইয়ে যে আসবে সেই আমার বন্ধু। একদম একদম। আমি আর আমি সকলের জন্য, যেই মামলা জেতার জন্য যাকে সাপোর্ট করা প্রয়োজন আমি তাকে সাপোর্ট করব। যাই হোক স্যার, আপনার লড়াই তো আমরা দেখেছি। আমাদের এখন প্রশ্ন হচ্ছে এই, আমরা ডিএ পাবো কি পাবো না সেটা সুপ্রিম কোর্ট ঠিক করবে। কিন্তু এই 8-9 বছর ধরে আপনারা যেভাবে লড়াই করেছেন, সেই লড়াইকে সরকারি কর্মচারীরা সবসময় স্যালুট জানাবে, সে ডিএ পায় আর না পায়।